শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নগদ প্রদান জাবেদা শিখব। নগদ প্রদান জাবেদাকে ইংলিশে বলা হয় ক্যাশ পেমেন্ট জার্নাল। তো নগদ প্রদান জাবেদা মানে কি বুঝতেই পারছো। নগদে টাকা পরিশোধ করলে যে লেনদেনগুলা গঠিত হয় সেই লেনদেনগুলা এখানে আসে। অর্থাৎ যে লেনদেনের ফলে নগদ টাকা কমে যায় এবং সেই লেনদেনগুলাই আসে। তবে নগদ টাকার সাথে চেক রিলেটেড লেনদেনগুলোও আসবে। অর্থাৎ ব্যাংকের টাকা যদি কমে যায় সে টাকা আসবে। অর্থাৎ যে সমস্ত লেনদেনের ফলে নগদ টাকা এবং ব্যাংকের টাকা কমে যায় সেই সমস্ত লেনদেনগুলায় এই নগদ প্রদান জাবেদায় আসবে। হ্যাঁ, তো নগদ প্রদান জাবেদার দেখো, এটার নমুনা ছকটা কেমন। এটা তারিখ থাকে, চেক নম্বর দিলে দিতে পারো তুমি, ঠিক আছে, না দিলেও সমস্যা নেই। নগদ ডেবিট হিসাব খাত থাকবে, সূত্র থাকবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, নগদান ক্রেডিট, ঠিক আছে, বা নগদ ক্রেডিট, ঠিক আছে। এই কয়েকটি কলামে মোট নগদ প্রদান জাবেদা সংগঠিত হয়। তাহলে দেখো, তারিখের ঘরে লেনদেন সংগঠিত হওয়া যে তারিখে সংগঠিত হয় সেই তারিখটি লিখতে হবে। চেক নম্বরে ঘরে চেকের মাধ্যমে পরিশোধ করা হলে চেক নম্বরে এই কলামে লিখতে হয়। অনেক সময় চেক নম্বরটা লিখতে হয় যে অমুককে যে পেমেন্ট করলাম কত টাকা চেক চেকের এগেনস্টে পেমেন্ট করলাম, বা চেক নাম্বারটা কত, এটা কি ব্যবহার হয়েছে কিনা আদৌ না হয়নি। চেক নাম্বারটা লেখার অনেক সুবিধা রয়েছে। হ্যাঁ, হিসাব ডেবিট হিসাব খাত, এখানে ডেবিট হিসাব খাতে এখানে প্রদেয় হিসাব পরিশোধ করা হলে তার নাম এবং অন্যান্য হিসাব খাতে পরিশোধ করা হলে সংশ্লিষ্ট হিসাব খাতের নাম লেখা হয়। প্রদেয় হিসাব যদি পরিশোধ করি, যেমন করিম, রহিম, যদু, মধু, কদু, বা এই সমস্ত ব্যক্তিকে নাম হলে ব্যক্তির নাম উল্লেখ করে লিখতে হবে। আর অন্যান্য খাত যেগুলো রয়েছে, ক্রয় হিসাব বা অন্যান্য যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো লিখতে হয়, ঠিক আছে। তাইলে ডেবিটের কয়টি আইটেম থাকে? ক্রয়, পাওনাদার এবং অন্যান্য হিসাব, ঠিক আছে। তাহলে ক্রয় হিসাব হলে ক্রয় হিসাবের কলামে লিখবো এই যে এখানে। আর পাওনাদার হিসাব হলে প্রদেয় হিসাবের কলামে লিখবো। আর ক্রয় এবং পাওনাদার ব্যতীত অন্যান্য কোনো হিসাব থাকলে সেটি অন্যান্য হিসাবের ঘরে লিখবো, ঠিক আছে। প্রাপ্ত বার্তার ঘরে বার্তা লিখবো, আর নগদ টাকার ঘরে নগদ টাকা লিখবো। তাহলে নগদ টাকার ঘরে নগদে প্রদত্ত সকল অর্থ, সেটা নগদ অর্থ এবং চেক দুইটাই হতে পারে, এই কলামে লিখতে হয়। তাহলে দেখো, তবে একটা জিনিস রয়েছে, ব্যবসার প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করো এবং প্রতিষ্ঠান হতে নগদ অর্থ ব্যাংকে জমা দেয়, দুটি লেনদেনের কোনোটি নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না। যদি ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করো বা প্রতিষ্ঠান হতে ব্যাংকে জমা দাও, এই দুটার কোনোটাই নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে, এই লাইনটা তোমরা দেখবা, আমি কিন্তু তোমাদের বই থেকেই হুবাহুব দেখাচ্ছি। কারণ এদের দ্বারা ব্যবসায়ে মোট নগদ তারল্যের পরিমাণ অপরিবর্তিত থাকে, তাই না? তাইলে তোমার নগদ টাকা পকেটে থাকা আর ব্যাংকে থাকা একই জিনিস, বা ব্যাংক থেকে তোলা আর পকেটে রাখা একই জিনিস, ঠিক আছে। ব্যাংক সুদ মঞ্জুর করলে নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, এবং ব্যাংক চার্জ ও জমাতিরিক্ত আহ, সুদ নগদ প্রদান করা জাবেদায় যাবে, এগুলো যাবে। হ্যাঁ, কিন্তু ব্যাংকে টাকা জমা দিলে অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে ব্যবসায়িক প্রয়োজনে এই জাবেদাগুলো নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় যাবে না। তো নগদ প্রদান জাবেদার একটি প্র্যাকটিক্যাল অঙ্ক দেখবো আমরা, একটি কিভাবে এই নগদ প্রদান জাবেদাটি তৈরি করা হয়। তো প্র্যাকটিক্যাল অঙ্কটি তোমাদের বইতে 124 নাম্বার পৃষ্ঠায় 121 নাম্বার পৃষ্ঠায় যেটি রয়েছে, দেখো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত। মৌসুমী এন্টারপ্রাইজে 2025 সালে জুলাই মাসে নগদ প্রদানের লেনদেন সমূহ নিম্নরূপ। তাইলে জুলাই মাসে নগদ প্রদানের লেনদেন সমূহ নিম্নরূপ, এটা 2025 সালে। হ্যাঁ, জুলাই 2 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। তাইলে নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে যায়, অপরদিকে কি হয়, এখানে ক্রয় হিসাব বৃদ্ধি পায়। তাহলে ক্রয় হিসাব ডেবিট কলামে একটি আইটেম বসাবো, এবং নগদ হিসাব ক্রেডিট যে কলাম রয়েছে সেখানে একটি টাকা বসাবো। এরপরে জুলাইয়ের 5 তারিখে বলা আছে প্রদেয় হিসাব মিলন ট্রেডার্সকে। এই যে দেখো, প্রদেয় হিসাবের নাম মিলন ট্রেডার্স উল্লেখ করে দিয়েছে। তাহলে এখানে আমরা ডেবিট হিসাব খাতে মিলন ট্রেডার্সই লিখবো। হ্যাঁ, তাইলে লিখে এই যে এখানে চেক নাম্বার দেওয়া আছে 689443 চেকে 3,000 টাকা প্রদান। তাইলে নগদের ঘরে 3,000 টাকা, প্রদেয় হিসাবের ঘরে 3,000 টাকা। এরপরে জুলাইয়ের 8 তারিখে বলা আছে আসবাবপত্র ক্রয় 4,000 টাকা, আসবাবপত্র ক্রয়
4,000 টাকা। তাইলে আসবাবপত্র ক্রয় করলে নগদ টাকা কমে যায়, 4,000 টাকা নগদে ঘরে যাবে এবং আসবাবপত্র বৃদ্ধি পায়, আসবাবপত্র হিসাব ডেবিট হবে। তো আসবাবপত্র ডেবিট নামে কোনো কলাম নাই, এটি অন্যান্য হিসাব যে ডেবিট রয়েছে সেই কলামে যাবে। এরপরে দেখো ঋণের সুদ প্রদান করা হলো। ঋণের সুদ প্রদান করলে নগদ টাকা কমে যায়, অপরদিকে সুদ একটি ব্যয় হয়। ঋণের সুদের একটা হিসাব, এই হিসাব নামে কোনো কলাম নাই, এটা সরাসরি অন্যান্য হিসাবে যাবে। জুলাইয়ের 20 তারিখে বলা আছে রোনাকে পরিশোধ করা হলো 2,800 টাকা। এই পরিপ্রেক্ষিতে বাট্টা প্রাপ্তি 200 টাকা। তাইলে বাট্টার ঘরে 200 টাকা বসাবা এবং প্রদেয় নগদ টাকার নগদ হিসাব ক্রেডিট যেটা রয়েছে সেখানে 2,800 টাকা বসাবা এবং 2,800 এবং 200 এই দুইটা যোগ করলে 3,000 টাকা হয়। এই 3,000 টাকা প্রদেয় হিসাব ডেবিট কলামে বসাইতে হবে আর ডেবিট কার্ডে লিখতে হবে রোনা। ঠিক আছে? তো এটা পোস্টিং আমরা কিভাবে দিব দেখো। তাইলে প্রথম জুলাইয়ের 2 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয়। এটা জুলাই 2025 জুলাই 2 এখানে ডেবিট হিসাব খাতে ক্রয় লিখবো। ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা এখানে বসাবো আর নগদ ক্রেডিট 5,000 টাকা এই কলামে বসাবো। হ্যাঁ, এরপরে দেখো প্রদেয় হিসাব মিলন ট্রেডার্সকে, তাইলে ডেবিট হিসাব খাতে মিলন ট্রেডার্স লিখবো। 3,000 টাকা চেকে পরিশোধ, চেক নম্বর দেওয়া আছে। চেক নম্বর যদি উল্লেখ করা থাকে প্রশ্নে তাহলে অবশ্যই এই যে চেক নম্বরে কলামটা দিতেই হবে। আমি তোমাদের কিন্তু শুরুতে বলেছিলাম চেক নম্বরে কলাম দিতেও পারো, না দিতেও পারো। যদি চেক নাম্বার উল্লেখ থাকে তাহলে এই চেক নাম্বারটা ব্যবহার করার জন্য একটি কলাম দরকার হবে, তখন কিন্তু দিতেই হবে, না দিলে হবে না। তাইলে চেক নাম্বার কলামটা তোমরা সবসময় প্র্যাকটিস করবা, হ্যাঁ, যে এটা একটা কলাম, এটা দিতে হয়। তাহলে দেখো 5 তারিখে ব্যাংক থেকে টাকা চলে গেছে, নগদ টাকাই চলে গেছে, তার মানে নগদের ঘরেই আসবে। ঠিক আছে? জুলাই 5 তারিখ চেক নাম্বার বসাও, এখানে মিলন ট্রেডার্স লিখতে হবে ডেবিট হিসাব খাতে। প্রদেয় হিসাব ডেবিট 3,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা এখানে বসাই দেব আমরা। হ্যাঁ, আসবাবপত্র ক্রয় করা হলো 4,000 টাকা। তাইলে এখানে জুলাইয়ের 8 তারিখ আসবাবপত্র হিসাব ডেবিট হিসাব খাতে বসাবো, তারপরে অন্যান্য হিসাবের খাতে, কারণ আসবাবপত্র নামে কোনো কলাম নাই, এই জন্য অন্যান্য হিসাব ডেবিটে কলামে বসাবো 4,000 টাকা, নগদ হিসাব নগদ ক্রেডিট 4,000 টাকা এখানে বসাই দেব। এরপরে বলেছে ঋণের সুদ প্রদান করা হলো। ঋণের সুদ প্রদান করা হলো 500 টাকা। এটি ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে জুলাইয়ের 15 তারিখে এখানে ঋণের সুদ লিখবো। ঠিক আছে? এই যে 500 টাকা অন্যান্য হিসাব খাতে লিখবো, কারণ ঋণের সুদ নামে কোনো কলাম নেই। ঠিক আছে? নগদ ক্রেডিট এটি এখানে 500 টাকা বসাই দেব। এরপরে দেখো জুলাইয়ের 20 তারিখে রুনাকে পরিশোধ করা হচ্ছে 2,800 টাকা এবং 200 টাকা বাট্টা প্রাপ্তি। তাহলে 2,800 টাকা নগদের ঘরে বসাই দিব। ঠিক আছে? নগদ ক্রেডিট বাট্টা প্রাপ্তি 200 টাকা এটা বসাই দিব। তাহলে 2,800 আর 200 যোগ করব, যোগ করলে 3,000 হবে। এই 3,000 প্রদেয় হিসাব ক্রেডিট এখানে বসাবো আর ডেবিট হিসাব খাতে ঘরে লিখবো যাকে পরিশোধ করেছি। কাকে পরিশোধ করেছি? রুনাকে। তাহলে রুনা হিসাব। ঠিক আছে? রুনাকে দেখা যাবে না, কিন্তু রুনা হিসাব লিখতে হবে বা রুনা লিখলেই হবে। হ্যাঁ, তো এইগুলা আমরা এভাবে পোস্টিং দিলাম। এখন আমাদের কি কাজ? আমাদের কাজ হলো ক্রয় সবগুলো যোগ করতে হবে। 5,000 এখানে একটাই রয়েছে, যোগ করে এখানে ক্লোজ করে দিতে হবে। প্রদেয় হিসাব সবগুলা যোগ করতে হবে। যোগ করে এখানে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। 3,000 আর 3,000 যোগ করলে 6,000 হয়। এখানে ক্লোজ করে দিলাম। তারপরে অন্যান্য হিসাব সবগুলা যোগ করব। 4,000 আর 500 যোগ করলে 4,500 টাকা হয়। এটা আমরা ক্লোজ করে দিব। এরপরে বাট্টা 200 টাকা রয়েছে, এখানে 200 টাকা দিয়ে ক্লোজ করে দিবা। বাট্টা আসলে ক্লোজ হয় না, একটা আন্ডারলাইন দিয়ে দিবা। হ্যাঁ, এরপরে দেখো নগদ ক্রেডিট এখানে 5,000 আর 3,000 যোগ করলে 8,000, 8,000 আর 4,000 যোগ করলে 12,000, 12,500 আর 2,800 যোগ করলে 15,300। তাইলে মোট 15,300 এখানে লিখে ক্লোজ করে দেবা। হ্যাঁ, এখন আমাকে নগদ প্রাপ্তি জাবেদা নাই, নগদ প্রদান জাবেদাও ডেবিট এবং ক্রেডিট টাকা সমান হবে। তাইলে ডেবিট এবং ক্রেডিট টাকা সমান হবে। তাহলে মোট ডেবিট কত হবে? এই যে 5,000 আর 6,000 আর 4,500 যোগ করলে কত হবে? 15,500 টাকা। এবং মোট ক্রেডিট এই যে 200 আর 15,300 যোগ করলে 15,500 টাকা হবে। তাইলে দেখো দুইটাই মিলে গেছে। একটা জিনিস অনেক গাইডে দেখবা নগদ ক্রেডিট এখানে দেওয়া আছে, বাট্টা ক্রেডিট ক্রেডিট পরের লাইন পরের কলামে দেওয়া আছে, অর্থাৎ নগদ আগে দেওয়া আছে, বাট্টা পরে দেওয়া আছে। তো এটা ব্যাপার না, নগদ আগে দাও পরে দাও সেটাও সমস্যা নাই। ঠিক আছে? অন্যান্য হিসাব অনেক আগে দেওয়া আছে, ক্রয় হিসাব পরে দেওয়া আছে, প্রদেয় হিসাব আগে দেওয়া আছে।
এইগুলো দেওয়া থাকতে পারে, সমস্যা নাই। মোট কথা হলো এখানে যে ৫ টি কলাম রয়েছে, এই ৫ টি কলাম তোমাকে থাকতে হবে। আগে পরে ডানে বামে সেটা দরকার নাই। তবে ডেবিট গুলা আগে শেষ করবা, তারপরে ক্রেডিট গুলা শুরু করবা। ঠিক আছে? তো ডেবিটের মাঝখানে ক্রেডিট ঢোকানো যাবে না, বা ক্রেডিটের মাঝখানে ডেবিট ঢোকানো যাবে না। এইটা করা যাবে না। তো এই ছিল নগদ প্রদান জাবেদার আলোচনা, বেসিক প্লাস প্র্যাকটিক্যাল। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো নগদ প্রদান জাবেদা খুব সহজ একটা জিনিস। আমরা আগামী ক্লাসে অবশ্যই এই কাজের সমাধানটি দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।